হঠাৎ কিছু একটা খেয়াল হতেই আয়েশার অস্থিমজ্জায় ভয়ের সঞ্চার হলো। বারিশ নিজের স্বামী হওয়ার অধিকার খাটানোর চেষ্টা করবে না তো? যদি কিছু করতেও চায়, আয়েশা তো বাধা দিতে পারবে না। আয়েশা হাঁসফাঁস করতে লাগলো। চোখ দুটো একদম অস্থিরভাবে আশেপাশে ছুটে চলেছে ওর। বারিশ বিছানার দিকে এগিয়ে আসতে ধরলেই আয়েশা নিজেকে যথাসম্ভব শুটিয়ে নিল। ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ওর দ্বারা এসব সম্ভব হবে না। বারিশ ঠান্ডা গলায় বলল। আয়শা, আয়েশা কেঁপে উঠল, ধীর কণ্ঠে বলল। জি। শাড়িটা পরিবর্তন করো। আয়েশার সারা শরীর থরথর করে কাঁপতে লাগলো। ও মাথা তুলে তাকাচ্ছে না। বারিশ পুনরায় বলে উঠল। কি হলো, শুনতে পাচ্ছ না? আই থিঙ্ক শুনেছো, প্লিজ চেঞ্জ ইট। আয়েশা দ্রুত বিছানা থেকে নেমে একটা সালোয়ার স্যুট নিয়ে বাথরুমে চলে গেল। ও বাথরুমের আয়নার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগলো। বেশ খানিকটা সময় পর ও বাথরুম থেকে বেরোলো। বারিশ ওর দিকে তাকিয়ে থেকে বলল। এবার বিছানা যাও এবং ঘুমিয়ে পড়ো। আয়েশা চকিতে বারিশের দিকে তাকালো। বারিশের মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। আয়েশাকে ওভাবে তাকাতে দেখে বারিশ ভুরু কুঁচকে বলল। কি, ঘুমাতে চাও না? যদি ইচ্ছা না করে, আই থিঙ্ক তুমি আমাদের অ্যাপার্টমেন্টের দারোয়ান চাচার সাথে নাইট ডিউটি করতে পারো গিয়ে। আয়েশা থতমত খেয়ে দ্রুত বিছানায় চলে গেল। চোখ দুটো বন্ধ করতে যাবে এমন সময় আয়েশার ফোন বেজে উঠল। সাভাসের কল। আয়েশার মুখে হাসি ফুটে উঠল। চটজলদিও ফোন রিসিভ করলো। ওপাশ থেকে সাভাস বলে উঠল। কিরে, বাড়ি স্যার তোকে এখন পর্যন্ত কয়টা থাপ্পড় দিয়েছে বলতো? আয়েশা তর্কে না গিয়ে বলল। বাড়ির সবাই কি করছে সাবাস? আরে তুই যাওয়ার খুশিতে আমাদের বাড়িতে উৎসব উৎসব আমেজ সৃষ্টি হয়েছে। সবাই মিলে আনন্দের সহিত আড্ডা দিচ্ছে। মাম্মা আর ছোট মা মজা মজা সব ডিশ বানিয়েছে। আহা, আমরা তো সেই খুশিতে আছি রে। সাবাসের বাচ্চা, তুই কি ভালো হবে না? দেখ তো, এখনো আমার সাথে এমন করছিস? যা বাবা, আমি আবার কি করলাম? নিজের একটু শখের কোথাও কি বলতে পারবো না? তোকে বিদায় করে যে আমরা কতটা সুখী আছে সেটা তোকে কি করে বোঝায় বল? আয়েশা ভুরু কুঁচকে বলল। তোর কণ্ঠটা এমন শোনাচ্ছ কেন সাবাস? তুই কেঁদেছিস? সাভাস জোরপূর্বক হেসে বলল। দূর বল, কাঁদবো? আর আমি তোকে কালাচাঁদের হাতে ধরিয়ে দিতে পেরে আমি তো মহা খুশি। এখন আমার মিষ্টি বউটাকে এখানে আনতে আর কোনো অসুবিধা নেই। আয়েশা হঠাৎ কেঁদে উঠে বলল। তোকে কয়লার খাদিনে রেখে আসবো কিন্তু সাবাস। সাভাস নিজের কান্না বহু কষ্টে আটকে বলল। ফোন কাট বাল, তোর ভাষাকে নিয়ে ঘুমিয়ে পড়। বলে সাভাস দ্রুত ফোন কেটে দিয়ে চোখ বন্ধ করলো। ওর চোখের কর্নিশ বেয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো। এদিকে আয়েশা ফোনটা বুকে শক্ত করে জড়িয়ে রেখে কাঁদতে লাগলো। বারিশ করুণ চোখে সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর রুমের লাইট অফ করে মেঝেতে শুয়ে পড়ল। আয়েশা সাভাসের সাথে কথা বলার সময় ও মেঝেতে বিছানা পেতেছিল। আয়েশা কান্নায় এতটাই মগ্ন যে আশেপাশের কিছুই খেয়াল করল না। এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আয়েশা ঘুমিয়ে পড়ল। বারিশ ওর দিকে মুখ করে শুয়ে আছে। জানালা দিয়ে চাঁদের আলো এসে আয়েশার মুখে পড়েছে। সেই আলোয় মায়াবী মুখশ্রীর অধিকারী নিজের সদ্য বিবাহিতা বধূর দিকে বারিশ অপলক চাহনিতে তাকিয়ে থাকলো। স্বাধীনের খুব বেশি আত্মীয় স্বজন নেই এই শহরে, তাই বিয়েতেও গুটি কতেক আত্মীয় এসেছে শুধু। তুবার আচমকা অ্যাটাক আসায় স্বাধীন দিশেহারা হয়ে পড়েছিল। হঠাৎ মাথায় বুদ্ধি আসতেই ও পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে তুবাকে খাইয়ে দিয়েছে। অন্তত আজকে রাতটা তুবার হাত থেকে বাঁচতে তো পারবে। কাল আত্মীয় স্বজনরা চলে গেলে খুব সহজেই বিষয়টা হ্যান্ডেল করা যাবে, কিন্তু এখন সম্ভব না। তুবা ঘুমন্ত অবস্থায় ফুল সজ্জিত বিছানায় নিশ্চিত মনে শুয়ে আছে, আর স্বাধীন গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে আছে এবং ক্ষণকাল পরপর দীর্ঘশ্বাস ফেলে বলতেছে, আমার বাসর, আমার বাসর। এভাবেই রাতটা কোনোভাবে কেটে গেল। স্বাধীন দম আটকে বসে আছে। তুবার ঘুম ভাঙার সাথে একটা তুলকালাম কাণ্ড হতে চলেছে। স্বাধীন মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু তুবাকে চোখ পিটপিট করতে দেখতেই ওর ভেতরের সব সাহস ফুস হয়ে গেল। স্বাধীন একটা টি শার্ট পরে চশমা চোখে তুবার সম্মুখে বসে আছে। অত্যধিক চিন্তিত থাকার কারণে আর সারা রাত নির্ঘুম কাটানোর দরুন স্বাধীনের চোখের নিচে কালি পড়ে গেছে। ফর্সা হওয়ায়
চোখের কালিটা খুব স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। তুবা আড়মোড়া ভেঙে চোখ মেলে তাকাতেই চিৎকার করে উঠল। তা দেখে স্বাধীন ভীষণ ঘাবড়ে গেল। তুবা বুকে থুতু দিয়ে বলল, এইভাবে সকাল সকাল ভয় দেখানোর মানে কি ছেলে? এই শেষ বয়সে এসে হার্ট অ্যাটাক করে মরতে চাই না আমি। স্বাধীন বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলল। তুবা নিজের ভয় কাটিয়ে উঠে হঠাৎ অবাক হয়ে বলল, আচ্ছা আমি এখন কোথায়? আমার বউ কোথায়? তুমি কি আমাকে কিডন্যাপ করে এনেছো? স্বাধীন শীতল দৃষ্টিতে তুবার দিকে তাকিয়ে থাকলো আর মনে মনে বলতে লাগলো, যেখানে বলা উচিত আমার স্বামী কোথায়, সেখানে বলছো আমার বউ কোথায়। ছি। স্বাধীনকে চুপ থাকতে দেখে তুবা উত্তেজিত হয়ে বলল, এই ছেলে, তুমি আবার মানব পাচারের সাথে জড়িত নও তো? তাহলে বলে রাখছি, আমার বউ কিন্তু আমার মতো এত ভোলা ভালা না, বরং ভয়ঙ্কর ডেঞ্জারাস। যদিও ও জানতে পারে তুমি আমাকে পাচার করে দিতে চাও, তাহলে তোমাকে জ্যান্ত বালিচাপা দিয়ে দেবে। স্বাধীন বড় করে দীর্ঘশ্বাস ফেলে বলল। শুধু এটা শুনেরই বাকি ছিল। তুবা স্বাধীনের কান টেনে ধরে বলল, এই ছেলে, কথা বলছো না কেন? আমাকে আমার বউয়ের কাছে রেখে আসো। স্বাধীন হঠাৎ খেই হারিয়ে ফেলে বলল, এই চুপ। আর একবার বউ বউ করলে কিন্তু। কিন্তু কি? স্বাধীন হুঁশ হারিয়ে ফেলেছিল। তুবার প্রশ্নে ও হুঁশ ফিরে পেল। আমতামতা করে বলল, কি আর, আমার দাদি শাশুড়ির কাছে তোমার আপনার নামে নালিশ করব। তোমার দাদি শাশুড়ি কে? তোমার দাদি। তুবা বিস্ফোরিত চোখে বলল, মানে তুমি আমার নাত জামাই? কিন্তু আমার নাতনি তো এখনো বিয়েই হয়নি। স্বাধীন বিড়বিড় করে বলল, আমার বউকে অবিবাহিত বলে কি সাহস? কিন্তু মুখে বলল, আপনি ভুল জানেন। আপনার নাতনির সাথে আমার গতকালই বিয়ে হয়েছে। আর আপনি ব্যাগরা না দিলে এতক্ষণে একটা পোটলাও দুনিয়াতে আনার ব্যবস্থা হয়ে যেত। শেষের কথাটা স্বাধীন বিড়বিড় করে বলল, তাই তুবা কিছু শুনতে পায়নি। ও অবাক হয়ে বলতে লাগলো, আমার নাতনির বিয়ে হয়ে গেল আর আমি জানি না? এটা কিভাবে হতে পারে? বিয়ের সময় আমি কোথায় ছিলাম? দাদি শাশুড়ি আপনাকে দাওয়াত দিতে নিষেধ করেছিল, তাই আপনি জানেন না। আপনাকে 2 দিনের জন্য কফিনে ভরে রেখেছিলাম আমরা। আশ্চর্য, কিন্তু কেন? সেটা আপনার বউ ভালো বলতে পারবে। আমার বউ এমন কেন করলো বাবা? আমি কি বিয়েতে খুব বেশি খেয়ে ফেলতাম? না তো। তাহলে এমন করলো কেন? আমাকে তো দাঁতের সেট পরে খাওয়া দাওয়া করতে হয়। তাহলে আমি কেন খাদ্যের অপচয় করতে যাব? এই দাঁড়ো, আমি কি তোমার সাথে দুবার বিয়ে দিতে রাজি হইনি? না হওয়ার তো কথা না। তুমি তো ভালোই, তাহলে কেন করলো? স্বাধীন গালে হাত দিয়ে বিছানায় ধপ করে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। অন্যদিকে তাহির ইসলাম রুপি তুবা একের পর এক বিভ্রান্তিকর প্রশ্ন ছুড়ে দিতে লাগলো। পাখিরা কিচিরমিচির করে ডেকে সকালকে আহ্বান করলো। ফজরের নামাজ পড়ে সাজিদ ক্লান্ত পায়ে রুমে আসলো। সিনু নামাজটা গুছিয়ে রেখে এক পলক সাজিদের দিকে তাকালো। কালকে মেয়ে বিদায়ের পর থেকে এই সাজিদ কেমন নিশ্চুপ হয়ে গেছে। সিনু ওকে একলা ছেড়েছিল কালকে, কিন্তু আজ আর পারল না। স্বামীর কাঁধে আলতো করে মাথা রেখে বলল, আপনি ঠিক আছেন? সাজিদ ক্ষণকাল চুপ থেকে বলল, আমি পারছি না শিনু, সত্যি পারছি না মেয়েকে ছাড়া থাকতে। বিয়ে হলে কেন মেয়েদের অন্যের বাড়িতে রেখে আসতে হবে বলো তো? এত নিষ্ঠুর নিয়ম কেন? সিনু সাজিদকে পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে ধীর গলায় বলল, কি করব বলুন, মেয়েকে তো বিয়ে দিতেই হবে একদিন, শেহনাজকেও তো দিতে হবে। সাজিদ হঠাৎ আঁতকে উঠে বলল, এক মেয়েকে বিয়ে দিয়ে আমি পাগল প্রায় হয়ে যাচ্ছি। আমার ছোট্ট সেজুকে বিয়ে দিলে আমি মরেই যাব। সিনু হঠাৎ সামান্য হেসে উঠে বলল, তো বেশ, মেয়েকে আজীবন এখানেই রেখে দেওয়ার ব্যবস্থা করব আমি, আপনি কোনো চিন্তা করবেন না। সাজিদ ভুরু কুঁচকে বলল, ঘর জামাই আনার চিন্তা করছো না তো আবার? সিনু মুচকি হেসে বলল, সেটা পরের বিষয়, এখন চলুন, অনেক কাজ করতে হবে। 2 মেয়ে তাদের নতুন মানুষকে নিয়ে আসবে আজ, কত কিছু করতে হবে, চলুন চলুন। ড্রয়িং রুমে বসে নাভিন একটা গল্পের বই পড়ছে আর নীর বাবার কাঁধে মাথা দিয়ে মনোযোগের সহিত গল্পটা শুনছে। সিঁড়ি বেয়ে নামতে নামতে দৃশ্যটা দেখতেই তানজিদের বুকটা খা খা করে উঠল। গতকালকেও তার মেয়ে তার কাছেই ছিল, অথচ আজ নেই। কি আজব! সকলের জন্য চা নাস্তা বানানো শেষে 4 বান্ধবী একলা একলা নিজেদের মধ্যে খানিকটা সময় কাটালো।
অনেকদিন পর একসাথে হয়েছে কিনা। যদিও সিনু আর রাইসার মনটা বেজার, তবুও রাইমা তানিয়ার হাসি ঠাট্টায় মন ভালো না করে পারল না। কিন্তু এই আনন্দ বেশিক্ষণ টিকল না। স্বাধীনের ফোন পেয়ে সকলের মুখে অমাবস্যার চাঁদ ছেয়ে গেল। তার পাশাপাশি মানসিকভাবে নিজেদের প্রস্তুত করতে লাগলো। বেলা 11টা নাগাদ স্বাধীন তুবাকে নিয়ে হাসান ভিলায় পদার্পণ করলো। সবাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল, কিন্তু তুবাকে দেখেই ঢোক গেল ওরা। তুবা এসেই তুলি বেগমের দিকে বুলেট ট্রেনের গতিতে ছুটে গিয়ে বলল, তুমি কিভাবে পারলে আমাকে নাতনির বিয়েতে কফিনে বন্দি করে রাখতে? কি দোষ করেছিলাম আমি? তুলি বেগম আহাম্মক হয়ে সকলের দিকে তাকাতে লাগলো। স্বাধীন মুখ লুকিয়ে দাঁড়িয়েছে, কারণ এই গ্যাঞ্জামটা ও নিজেই সৃষ্টি করেছে। তুলি বেগমের থেকে উত্তর না পেয়ে তুবা পুনরায় দ্বিগুণ অভিমান নিয়ে বলে উঠল, এখন চুপ করে থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাচ্ছ? তা হচ্ছে না, আমি স্পষ্ট জবাব চাই তুলি। তুলি বেগম সাহায্যের জন্য আশেপাশে তাকাতে লাগলেন। তানজিদ ইশারায় বলল, যা কিছু একটা বলে দাও মা। তুলি বেগম গলা খাকারি দিয়ে কিছু একটা ভেবে বলে উঠলেন, তোমা তোমাকে বিয়েতে অনুপস্থিত রাখতে বলেছিল, আমি কিছু করিনি। তুবা মনে হচ্ছে বড় একটা ধাক্কা খেলো। হতবিহ্বল হয়ে বলে উঠল, আমার নাতনি আমার সাথে এমন আচরণ করতেই পারে না। তুমি মিথ্যে বলছো। তুবাকে আমার সামনে নিয়ে আসো, ওই বলবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সবার মাথায় যেন বাজ পড়ল। তানজিদ কটমট দৃষ্টিতে মায়ের দিকে এগিয়ে গিয়ে বিড়বিড় করে বলল, আর কিছু বলা যেত না? এখন তোবাকে কোথা থেকে পারো হাজির করে আনো দেখি। যাও, তোবাকে নিয়ে গিয়ে ফটোকপি মেশিনে ঢুকিয়ে দিয়ে আরেকটা তোবাকে তৈরি করে আনাও। যাও যাও। তুলি বেগম ছেলের দিকে তাকিয়ে দাঁত কেলালেন। অন্যদিকে তুবা গলা উঁচিয়ে বারবার বলতেছে, তুবা মামুনি, কোথায় তুই? এসে বলে দে তো শোনা, তোর দাদি মিথ্যে কথা বলছে। তুই আমাকে এইভাবে নিজের বিয়ে থেকে দূরে রাখার কথা ভাবতেই পারিস না, এসে বলে দে। সবাই একে অপরের দিকে অস্থিরভাবে তাকাতে লাগলো। হঠাৎ তুষার সকলকে ইশারা করে নিজের দিকে ডাকলো। সবাই কাছে যেতেই ও মৃদু স্বরে বলে উঠল, আমার কাছে একটা আইডিয়া আছে, তার জন্য সবার একটু সাহায্যের প্রয়োজন। সবাই সম্মতি জানাতেই তুষার নিজের আইডিয়াটা বলল। সবাই তাতে বেশ সন্তুষ্টও হলো। সাবাস হাই তুলে বলে উঠল, বাড়িতে একটা আইনস্টাইন থাকতে আমাদের এত চিন্তা কিসের? জিও তুষু। সাবাসের কথার প্রেক্ষিতে মেহমেদ সন্দিহান কণ্ঠে বলল, হোয়াট এভার, এটা কি আসলেই আমার ছেলে? তানিয়া খেকিয়ে উঠে বলল, চুপ থাকুন। আয়েশা চোখের ব্যথায় শুরুতেই চোখ খুলতে না পারলেও এখন খুলতে পারছে। সারা রাত ধরে কান্না করার ফল সুদে আসলে পেয়েছেও। বর্ষা একটা গাঢ় সবুজ রঙের শাড়ি ওকে পরিয়ে দিয়েছে। ফর্সা শরীরে শাড়িটা বেশ মানিয়েছে। বর্তমানে ওর ড্রয়িং রুমে বসে চা খেয়ে মাথার ব্যথাটা কমানোর চেষ্টা করে যাচ্ছে। বারিশ টি শার্ট আর ট্রাউজার পরে ড্রয়িং রুমে এসে আর চোখে বউর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। আয়েশা একটু চোখ বন্ধ করেছিল, তাই বারিশকে দেখতে পায়নি। চোখ খুলে সামনে ওকে দেখতেই আয়েশার শাড়ি ঠিক করে গুটিসুটি মেরে বসে থাকলো। এমন সময় বীর দৌড়াতে দৌড়াতে এসে আয়েশার কোলে বসে পড়ল। আয়েশা প্রথম দফায় হকচকিয়ে গেলেও পর মুহূর্তে হাসি হাসি মুখে বীরের গাল টেনে দিয়ে বলল, বাচ্চা এত জোরে কেউ দৌড়ায়? বীর অত্যন্ত ভাব নিয়ে বলল, আমি জোরে দৌড়াবো না তো কে দৌড়বে? কচ্ছপ। জানো, উসাইন বলল আমার শিষ্য, আমার থেকে দৌড়ানো শিখেছে ও। আয়েশা জোরে হেসে উঠল। বারিশ আয়েশার পাশে গিয়ে ধপ করে বসে বলল, চাপা কম করে মারো, না তো জানোই তো আমি তোমার কি লাল করে দিতে পারি। বীরের হাসি হাসি মুখটা মুহূর্তেই নিস্তব্ধ অমানিসায় ছেয়ে গেল। অন্যদিকে আয়েশা আরো গুটিয়ে গেল। বারিশ ওর একদম কাছাকাছি এসে বসেছে, তাও কতটা স্বাভাবিকভাবে, কোনো জড়তাই দেখতে পারছে না আয়েশা ওর মুখে। বীর কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তোমাকে আজ অন্য দিনের তুলনায় অনেক বেশি সুন্দর লাগছে সুন্দরী। বারিশ গলা খাকারি দিয়ে উঠল, আর সাথে সাথে বীর নিজেকে শুধরে নিয়ে বলল, সরি মামিমণি। আয়েশা ভুরু কুঁচকে বারিশের দিকে তাকালো। বারিশ আপন মনে কফির কাপে চুমুক দিয়ে চলেছে। আয়েশার দৃষ্টি বারিশের থেকে অব্যাহতি পেল ফোনের কর্কশ শব্দের আওয়াজে। বীরকে কোল থেকে নামিয়ে আয়েশা ফোন রিসিভ করতে অপর পাশ থেকে নীর বলে উঠল, আয়েশা আপু, বারিশ ভাইয়াকে নিয়ে দ্রুত আসো, এদিকে মারাত্মক ঝামেলা হয়ে গেছে।
আয়েশা উত্তেজিত হয়ে বলল, কি হয়েছে নীর? বাবা অসুস্থ হয়েছে? তুমি দ্রুত আসো প্লিজ। বলে নীর ফোন কেটে দিল। সাভাস, তুষার আর শেহনাজ ওর পাশেই ছিল। সাভাস দাঁতে দাঁত চেপে বলল, নিক্কির বাচ্চা, বললেই তো হতো। তো বাবার অ্যাবনর্মাল হয়ে গেছে। অযথা বিরাট বিশাল মারাত্মক ভয়ঙ্কর প্রলয়ঙ্কারী বিস্তৃত ব্যাপক ঝামেলা হয়েছে বলে ওর হার্ট অ্যাটাক ধরনের মানে কি? নীর মাথা চুলকে লজ্জিত ভঙ্গিতে হাসল। তুষার সামান্য হেসে বলল, হয়েছে, কিছু বলিস না ওকে। আধা ঘন্টার পথ মাত্র 15 মিনিটেই অতিক্রম করে এসেছে বাড়ি সারা আয়েশা। আয়েশার চোখ টলমল। এসেই সোজা গিয়ে বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি ঠিক আছো? সাজিদ হতবাক হয়ে বলল, আমার কি হবে বড় আম্মাজান? সমস্যা হয়েছে তো তোবার। আয়েশা আহাম্মক হয়ে সাজিদকে ছেড়ে দিয়ে বলল, তাহলে যে নীর বলল তুমি অসুস্থ? নীর তৎক্ষণাৎ বলে উঠল, আমি তো এটা একবারও বলিনি যে সাজিদ খালু অসুস্থ। আয়েশা কপট রাগ দেখিয়ে বলল, কিন্তু ওটাই তো বুঝিয়েছিল গাধি। নীর মাথা নিচু করে বলল, আফওয়ান আপু। তুষার গলা খাকারি দিয়ে বলল, নীরের কথা না ভেবে তোমার কথা ভাব। তোকে একটা কাজ দিব। আয়েশা চোখ মুছে বলল, কি কাজ? তুই আর তুবা প্রায় একই রকম, মানে হাইট আর বডির দিক দিয়ে। তাই আমরা চাচ্ছি তুই তুবা সেজে একটু নানুরূপী তুবাকে সামলা। কিন্তু আমি কথা বললেই তো বুঝে ফেলবে। সাভাস বলে উঠল, তো চুপ থাকবে? এটা কি বলে দিতে হবে? আগে থেকে মাথা মোটা ছিলে, এখন বিয়ের পর দেখছি আরো বেশি মাথা মোটা হয়ে গেছিস। আয়েশা চোখ পাকিয়ে সাভাসের দিকে তাকিয়ে বলল, তুইও নিজের মুখটা বন্ধ রাখ। তুবা বর্তমানে তুলি বেগমের সাথে ছাদে আছে। এদিকে সবটা সামলে নিয়ে সিনু গিয়ে ওদের ছাদ থেকে ডেকে নিয়ে আসলো। আয়েশার পরনে ওই সবুজ শাড়িটাই রয়েছে, তবে ঘুমটা এখন গলা বরাবর টেনে রাখা, মানে পুরো মুখ ঢেকে রেখেছ। তুবা এসেই ব্যস্ত হয়ে বলতে লাগলো, কোথায় আমার নাতনি? তুবা কোথায়? স্বাধীন হতাশ কণ্ঠে বলল, এই যে গাছের রঙের মানুষটা বসে আছে, আপাতত ওটাই তো পা। বারিশ চকিতে ভুরু কুঁচকে স্বাধীনের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তুবা এতটাই উত্তেজিত হয়েছিল যে স্বাধীনের বলা আপাতত তুবা কথাটা খুব বেশি পাত্তা দিল না। সোজা আয়েশার দিকে এগিয়ে গিয়ে বলল, সত্যি করে বলতো মা, তুই কি আমাকে কফিনে বন্দি করে রাখতে বলেছিলি? আয়েশা ডানে বামে মাথা ঘুরিয়ে না বোঝালো। তা দেখে তুবা গর্বের সহিত বলল, দেখলে, আমার নাতনি এমন করেনি। তুমি আমাকে হিংসে করে বন্দি করে রেখেছিলে তুলি। ছি, বুড়ো বয়সে এসে এসব করতে তোমার দম আটকালো না? তুলি বেগম আগে থেকেই মনে মনে উত্তর সাজিয়ে রেখেছিলেন, তাই তৎক্ষণাৎ বলে উঠলেন, হ্যাঁ, মিথ্যা বলেছি। আর কফিনেও বন্দি করে রেখেছিলাম তো। কি করবেন আমাকে? বিয়েতে অনেক বুড়ি বুড়ি মহিলা এসেছিল, তাই আপনাকে লুকিয়ে রেখেছিলাম। আপনার উপর কোনো দাঁত থাকা বুড়ির নজর দিয়ে আমি সেটা চাইনি। তুবা হঠাৎ লাজুক হেসে বলল, আহা তুলি, তুমিও না এখন আমাকে এত ভালোবাসো? সবাই আহাম্মক হয়ে তুবার দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে স্বাধীন কপালে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বিড়বিড় করে বলল, এই প্রশ্নটা করা উচিত ছিল আমাকে। কিছুক্ষণ শান্ত পরিবেশ। হঠাৎ কিছু একটা স্মরণ হতেই তুবা ভুরুকুচকে বলল, 1 মিনিট, তুবা ওভাবে গায়ে মাথায় কাপড় দিয়ে আছে কেন? আর কথাই বা বলছে না কেন? আয়েশা ঘোমটার নিচে ঘামতে লাগলো। যদি কোনোভাবে ঘোমটাটা তুলে ফেলে তাহলেই তো সব শেষ। সবাই যখন দিশেহারা, তখন সাভাস বাদাম খেতে খেতে বলল, প্রথমবার বিয়ে করেছে তো, তাই লজ্জায় মুখ দেখাতে পারছে না। আর লজ্জা কাটতে কাটতে 1 বছর অন্তত লেগে যাওয়ার কথা। আরও এতটাই লজ্জা পেয়েছে যে বাংলা ভাষা ভুলে গেছে। ও কথা বললেই কেমন চাইনিজ ভাষার ফিল পাওয়া যাচ্ছে। তাই নিজেদের কানকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর জন্য ওকে চুপ থাকতে বলেছে। হাসান ভিলাকে বাইরে থেকে যেমনটা শান্ত দেখাচ্ছে, ভেতরে ঠিক ততটাই গরম হয়ে আছে। সাবাসের কথাই সবাই বেশ ক্ষেপে গেল ওর ওপর, কিন্তু তুবা যখন ওর কথাটাকে পাত্তা দিল না, তখন সবাই সাবাসকে ক্ষণিকের জন্য মাফ করে দিল। তুবা সাবাসের কথাকে হেসে উড়িয়ে দিয়ে বলল, তুই আর ভালো হবি না রে সাভাস, সব সময় একটা বাজে কথা না বললেই নয়, তাই না? সাবাস বিড়বিড় করে বলল, আমাকে নাম ধরে ডাকার সাহস কোথায় পেলে তোমার বাচ্চা? শুধু তুই নর্মাল হ,
তোকে দেখাবো মজা। তুবা ক্ষণকাল চুপ থেকে বলে উঠল, বাবা তুমি এসে তোমার বউয়ের পাশে বসো দেখি, তোমাদের দুজনকে একটু মন ভরে দেখি। বাড়ির সাথে সাথেই গলা খানিকটা উঁচিয়ে বলল, না, স্বাধীন বসতে পারবে না ওর পাশে। এত চিন্তার মধ্যেও সবাই মুখ লুকিয়ে হাসল। তুবা অবাক হয়ে বলল, কেন বুঝতে পারবে না? বারিশ থতমত খেয়ে গেল। কি উত্তর দেয়া উচিত ওর? কিছুক্ষণ চুপ থেকে মনে মনে উত্তর সাজিয়ে নিয়ে ও গলা খাকারি দিয়ে বলে উঠল, আই থিঙ্ক বড়দের সামনে ওদের একসাথে না বসাই ভালো। বিষয়টা কেমন হয়ে যায়? তুবা মাছি দাঁড়ানোর মতো করে বলল, তো আমাকে কি তোমার কচি কোখা মনে হচ্ছে? এখানে সবচেয়ে প্রবীণ ব্যক্তি আমি, তাই কোনো সমস্যা হবে না। কথাটা বলে তুবা গিয়ে স্বাধীনের হাত ধরে ওকে আয়েশার পাশে এনে বসিয়ে দিল। তৎক্ষণাৎ বারিশ ওদিকে এসে স্বাধীনের কানে কানে ফিসফিস করে বলল, আমার বউয়ের শরীরে যদি সুই পরিমাণ স্পর্শ লাগে তাহলে তোমার বউকে আমি ম্যান হলে ফেলে দিয়ে আসবো। স্বাধীনও ফিসফিস করে সাথে সাথে উত্তর দিল, তার দরকার পড়বে না, কারণ আমার বউ চশমা পরে না যে আমি তার সাথে মাখামাখি সম্পর্ক বানাতে যাব। বারিশ ওর কথার মানে বুঝল না, তাই ওর ভুরু কুঁচকে গেল। হঠাৎ আয়েশা ধীর কণ্ঠে বলে উঠল, এই আপনারা তখন থেকে কি ফিসফিস করছেন? তুবা যদি বুঝে ফেলে তখন কি হবে? বাড়ি স্যার আপনি দূরে যান। বারিশ গম্ভীর মুখে অনিচ্ছা সত্ত্বেও অন্যদিকে চলে গেল, যদিও ওর কঠিন দৃষ্টি তুবা আর স্বাধীনের উপরই নিবদ্ধ। স্বাধীন এক পলক তুবার গদগদ হওয়া মুখটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, এটাই হয়তো পৃথিবীর প্রথম বউ যে কিনা নিজের স্বামীকে অন্য একটা মেয়ের পাশে বসিয়ে খুশিতে বাকবাকুম হয়ে গেছে। তুবা মুগ্ধ নয়নে ওদের দুজনের দিকে তাকিয়ে থাকলো। কিছু একটা ভেবে ওর ভুরু কুঁচকে গেল। কাটকাট গলায় বলে উঠল, আজব, তোমরা এত দূরে দূরে বসে আছো কেন? লজ্জা পেতে হবে না, একটু কাছাকাছি বসো। তোমারই তো বউ নাকি? বারিশ গম্ভীর স্বরে বলে উঠল, খবরদার না, আই থিঙ্ক এটা অতিরিক্ত হচ্ছে। তুবা কপাল কুঁচকে বলল, তোমার কি সমস্যা বলো তো? বারবার আপত্তি করছো কেন? উত্তেজিত হয়ে কথাটা বলে তো ফেলেছে ও, কিন্তু এখন কি জবাব দিবে? বারিশ চুপ করে থাকলো। ওর ভীষণ রাগ হচ্ছে, তাই মনে মনে কোনো উত্তর ভাবতে পারছে না। তা দেখে তুবা পুনরায় বলে উঠল, এই ভালো কথা, তুমি কে? তোমাকে তো কোনোদিন দেখিনি। এবার সাজিদ শান্ত স্বরে বলে উঠল, ও আমার বড় আম্মুজানের স্বামী। কাল তোবার পাশাপাশি আয়েশারও বিয়ে হয়েছে। মেহমেদ সাজিদের পাশেই দাঁড়িয়েছিল। ও সাজিদের কানের কাছে মুখ নিয়ে বলল, বাহ, সাব্বাস, হোয়াট এভার। এবার আয়েশাকে হাজির করতে বললে তুই কাকে ধরে আনিস সেটাই দেখবো আমি। এবার তো আমার ছেলেও কোনো বুদ্ধি দিতে পারবে না। সাজিদের কপালে আসলেই চিন্তার ভাঁজ পড়ে গেল। ওদের চিন্তাকে সত্য করে দিয়ে তুবা বলে উঠল, তা আয়েশা মাকে দেখছি না যে, কোথায় ও? বারিশের এমনিতে মেজাজ খারাপ হয়েছে। তুবার প্রশ্ন শুনে সেটা আরো বেড়ে গেল। ও অত্যন্ত গম্ভীর গলায় বলে উঠল, আমার বউকে আমি লুকিয়ে রেখেছি যেন কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা না করে, বুঝেছেন? তুবা সন্দিহান দৃষ্টিতে বারিশের দিকে তাকাতেই রাইমা বলে উঠল, আরে তুবা, ধুর আঙ্কেল, আপনি আয়েশার কথা বাদ দিন। আয়েশা কিছু কাজের জন্য ভার্সিটিতে গিয়েছে, কাজ হলে চলে আসবে। তুবা অবাক হয়ে বলল, বিয়ের পরদিন ইউনিভার্সিটিতে যাওয়ার কি প্রয়োজন ছিল? রাইমা এবার কথা হারিয়ে ফেলল। বউকে দ্বিধান্বিত হতে দেখে নাভিন স্বাভাবিক কণ্ঠে বলল, ইয়ার চেঞ্জ পরীক্ষা সন্নিকটে, তাই বিয়ের দিন হলেও ভার্সিটি মিস যাবে না। আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। তুবা হেসে উঠে বলল, ভার্সিটির অন্যতম লেকচারার যখন বলেছে তাহলে ঠিকই বলেছে, আর ইংরেজিতে বলেছে মানে তো 100% ঠিকই বলেছে। না চাইতেও সবাই সামান্য হাসলো, কিন্তু বারিশের মুখ গম্ভীর। ওর দৃষ্টি স্বাধীন আর আয়েশার মধ্যবর্তী দূরত্বের দিকে। পরিবেশ কিছুটা নীরব হওয়ার পর তুবা বলে উঠল, স্বাধীন বাবা, তোমার কাঁধে হাত রাখো তো, আমি তোমাদের একটা ছবি তুলে রাখি। বুড়ো হয়েছে বলে ভেবো না যে আমি ছবি তুলতে পারবো না। বারিশ আর সহ্য করতে পারল না, বজ্রনী নাদ করে বলে উঠল, যথেষ্ট হয়েছে, আর বরদাস্ত করবো না আমি। এসব বন্ধ করুন। আই থিঙ্ক এখানে এসব বন্ধ না করলে আমি যা কিছু করে দিতে পারি। তুবা কপট রাগ দেখিয়ে বলল, আই নতুন জামাই, তোমার সমস্যা কি বলো তো? এমন ভাবে রিয়েক্ট করছো যেন এটা তোমার বউ। এও কেউ ওর বউকে ওর কাছে এনে দাও তো, বেড়া মানুষের শোকে কাতর হয়ে গেছে।
আয়েশা ঘোমটার নিচে ক্রমাগত রাগে গজগজ করতেছে। ও দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলতে লাগলো, সাবাসের পাশাপাশি আরও একজনকে কয়লার খাদিনে রেখে আসতে হবে দেখছি। বারিশ বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণে আনলো, কিন্তু অন্য একজন বেশ ক্ষেপে গেছে বোঝাই যাচ্ছে। তুলি বেগম খেকিয়ে উঠে বললেন, এই বুড়ো, অনেক হয়েছে নাটক। বাচ্চারা ক্লান্ত, ওদের একটু রেহাই দিন, নয়তো আপনার এমন হাল করব যে কাউকে মুখ দেখানোর মতো অবস্থায় থাকবেন না। তুবা এবার দমে গেল। অসহায় মুখে ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকালো। তানজিদ আর রাইসা চিন্তিত মুখে একপাশে দাঁড়িয়ে আছে। ওরা তুলি বেগমকে ইশারায় কিছু বলতেই উনি তুবাকে টেনে গেস্ট রুমের দিকে চলে গেলেন। তুবা চলে যেতেই আয়েশা ঘোমটা তুলে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। স্বাধীন তড়িতে বেগে আয়েশার পাশ থেকে উঠে পড়ল। তারপর সকলকে উদ্দেশ্য করে বলল, আপনার চিন্তা করতে হবে না, আমাদের শুধু তুবার আচরণগুলো সামলাতে হবে বুদ্ধিমত্তার সাথে। পাশাপাশি আমার ট্রিটমেন্টও আছেই। আশা করছি অন্যবারের তুলনায় এবার আরও তাড়াতাড়ি তুবাকে নর্মাল করতে পারবো আমরা, ইনশাল্লাহ। সবাই সম্মতি জানালো আর স্বাধীন বিড়বিড় করে বলল, নর্মাল তো হতেই হবে, কারণ আমার বাসর এখনো বাকি রয়েছে। বিছানার ফুলগুলো মনে হয় শুকিয়ে গেল রে। সবাই দীর্ঘশ্বাস ফেলে যে যার ঘরের দিকে চলে যেতে লাগলো। সকলের একটু বিশ্রাম নেওয়া অতীব জরুরি। স্বাধীন ধীর পায়ে বারিশের দিকে এগিয়ে গিয়ে বলল, ব্রাদার রিল্যাক্স, আমি তোমার বিষয়টা বুঝতে পারছি। তোমার জায়গায় আমি থাকলেও ঠিক এই কাজটাই করতাম, কিন্তু কি আর করার আছে, একটু কোঅপারেট করো। বারিশ বড় করে একটা শ্বাস ফেলে বলল, ওকে, কিন্তু আমার বউকে নিয়ে টানা হেঁচড়া আমি সহ্য করবো না ব্রাদার। স্বাধীন মুস্কি হেসে বলল, ওকে ব্রাদার, বুঝেছি। স্বাধীন চলে গেল। বারিশ কিছু পল আয়েশার দিকে তাকিয়ে থেকে দোতলায় চলে গেল। কাল রাতে খুব একটা ঘুম হয়নি ওর, একটু বিশ্রাম প্রয়োজন। সাভাস এখনো বাদাম খাচ্ছে। ও তড়াক করে আয়েশার পাশে বসে টিটকারি দিয়ে বলল, বাচ্চাকে কিভাবে পটালি রে? তোকে স্বাধীন ভাইয়ের সাথে দেখে যা চলছিল না, আজকের বিনোদনটা দারুণ লাগলো। আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, এসব জ্বালাটালা না, কিচ্ছু না। কাল রাতে মেঝেতে ঘুমাতে হয়েছিল জন্যই আজকে অল্পতেই খেপে যাচ্ছিল। কি রে, তুই বাড়ির স্যারকে মেঝেতে ঘুমাতে দিয়েছিলে? যার রুম, যার বিছানা, তাকে নিচে ঘুমাতে হয়েছে? ছি, এসব অনাচার মেনে মতো না। এতই যখন দরদ উতলে পড়ছে, তাহলে নিজের রুমে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে দে না যা। সাভাস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সরপাল, আমার বউর জায়গা তোর বাচ্চাকে দিতে পারবো না। আয়েশা বিরক্তি মাখা মুখে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল, কিন্তু বিছানায় ঘুমন্ত মানুষটার দিকে চোখ পড়তেই ওর ভুরু কুঁচকে গেল। বারিশ কপালে হাত রেখে চোখ বন্ধ করে ঘুমাচ্ছে। আয়েশা ত্রস্ত পায়ে সেদিকে এগিয়ে গিয়ে বলল, এই এই, আপনি আমার বিছানায় শুয়েছেন কোন সাহসে? বারিশ অলরেডি গভীর ঘুমে তলিয়ে গেছে, তাই আয়েশার কথা ওর কানে গেল না। আয়েশা বেশ কয়েকবার বলার পরও যখন কোনো জবাব পেল না, তখনও হুঁশ জ্ঞান হারিয়ে বারিশকে ঝাঁকাতে লাগলো। এক পর্যায়ে ঝাঁকাতে ঝাঁকাতে আয়েশা বারিশকে বিছানা থেকে নিচে ফেলে দিল। অবশ্য আয়েশা সেটা ইচ্ছে করে করেনি। ও হতভম্ব হয়ে জিহ্বায় কামড় দিল। বারিশের ঘুম ছুটে গেছে। ও আর্তনাদ করে বলে উঠল, আল্লাহ, ভূমিকম্প এসেছে নাকি? বারিশ চট জলদি মেঝে থেকে উঠে দরজার দিকে দৌড়াতে লাগলো। আয়েশা আহাম্মক হয়ে সেদিকে তাকিয়েছে। বারিশ সত্যি সত্যি রুম থেকে বেরিয়ে গেছে ভূমিকম্প হচ্ছে ভেবে। কিছুক্ষণ পর বারিশ মাথা চুলকাতে চুলকাতে রুমে প্রবেশ করে বলল, ভূমিকম্প তো ছিল না, তাহলে পড়লাম কিভাবে? হঠাৎ আহাম্মক হয়ে সামনে দাঁড়িয়ে থাকা আয়েশার দিকে চোখ যেতেই ও ওর প্রশ্নের জবাব পেয়ে গেল। বারিশ কটমট চোখে ওর দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে ফেলে দিয়েছো তাই না? আয়েশা নিজের হতভম্ব ভাব কাটিয়ে গলা খাকারি দিয়ে বলল, আমার রুমে কি করছেন আপনি? তার চেয়েও বড় কথা, আমার বিছানায় শুয়েছেন কোন সাহসে? তোমার রুমের বিছানায় ঘুমাবো না তো শ্বশুর শাশুড়ি রুমে গিয়ে বসে থাকবো বেয়াক্কেল? কাল রাতে তুমি যে আমার বিছানায় হাত পা ছড়িয়ে নাক ডেকে ঘুমালে, আমি কি কিছু বলেছি? আয়েশা রেগে গিয়ে বলল, কে নাকটাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন কেন? আমি মিথ্যা কথা বলি না। আর হ্যাঁ, আমাকে ফেলে দেওয়ার শাস্তি হিসেবে তোমাকে আমি ইয়ার চেঞ্জ পরীক্ষার আগ পর্যন্ত সকাল বিকাল পড়াশোনা করাবো। এবার দেখবো তুমি কি করো। আয়েশার মুখটা এক চুটকিতেই ফ্যাকাশে হয়ে গেল। করুণ কণ্ঠে বলতে লাগলো, আমি বিছানায় শুই আর আপনি আমাকে বিছানা থেকে ফেলে সদবোধ হয়ে যাবে। তবুও
আমাকে পড়াশোনার মতো এত অশ্লীল কাজ করতে বলবেন না বারিস্তার। গেস্ট রুমে না গিয়ে তুলি বেগম আর তুবা নিচতলার একটা রুমে বসে আছে, কারণ গেস্ট রুম 3 তলায়। ওখানে ওঠার মতো শক্তপোক্ত হাড় হাড্ডি তুলি বেগমের শরীরে নেই। জোর করে উঠতে গেলে মড়মড় করে ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল। তুবা মনোযোগ দিয়ে একটা খবরের কাগজ পড়ছে। এই বর্তমান সময়ে খবরের কাগজ খুব বেশি দেখা যায় না। একটা পুরাতন খবরের কাগজ দেখে সেটা তুলি বেগম তুবাকে পড়তে দিয়েছে, কারণ তাহির ইসলাম খবরের কাগজ পড়ার সময় দিন দুনিয়া ভুলে থাকে। অবশ্য খবরের কাগজটা পুরাতন হওয়ায় আরও একটা লাভ হয়েছে, কারণ তাহির ইসলাম তুবা যদি দেখে সাল 2048, তাহলে বিশাল ঝামেলা শুরু হয়ে যাবে। হঠাৎ করে তুলি বেগম এক দৃষ্টিতে তুবার দিকে তাকিয়ে থাকলেন। হঠাৎ ওনার তাহির ইসলামের কথা খুব মনে পড়ছে। তুবাকে হঠাৎ তাহির ইসলাম মনে হচ্ছে ওনার কাছে। স্বামীকে বড্ড ভালোবাসতেন তিনি। সবসময় দোয়া করতেন যেন নিজের জীবদ্দশাতে স্বামীর মৃত্যু দেখতে না হয়, কিন্তু আল্লাহ অন্য কিছুই ভাগ্যে রেখেছিল না। তুলি বেগমের চোখ ঝাপসা হয়ে গেল। সেই কালো দিনের কথা মনে পড়ে গেল, যেদিন তাহির ইসলাম সকলকে বুড়ো আঙুল দেখিয়ে আল্লাহর কাছে চলে গিয়েছিল। তুবার আওয়াজে উনি ঘোর থেকে বেরোলেন। আচ্ছা তুলি, আমি চশমা ছাড়িয়ে লেখাগুলো এত স্পষ্টভাবে কেন দেখছি বলো তো? আমার চোখ হঠাৎ ভালো হয়ে গেল কিভাবে? কথাটা বলতে বলতে তুবা তুলি বেগমের দিকে তাকাতেই চুপ করে গেল। তুলি বেগম দ্রুত নিজের চোখের পানি মুছে নিল। তা দেখে তুবা বলে উঠল, আরে আমাকে সবার সামনে ধমক দিয়েছো জন্য খারাপ লাগছে? সমস্যা নেই, আমি মাফ করে দিয়েছি। তুলি বেগম গলা খাকারি দিয়ে বললেন, আমার বই গেছে, সেজন্য মন খারাপ করতে। আপনাকে তো আরো কয়েকটা হিংস্র ধমক দেওয়া উচিত ছিল আমার। তুবা আফসোসের সুরে বলে উঠল, আমাকে একটুও ভালোবাসো না তুমি, সবসময় এমন করতে থাকো। তুলি বেগম হঠাৎ তুবার অস্তিত্বের কথা ভুলে গিয়ে ওকে তাহির ইসলাম ভেবে ওকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, আমার ভালোবাসা নিয়ে প্রশ্ন তুলবেন না প্লিজ। আমি আমাদের সাংসারিক জীবনে কখনোই আপনাকে অসম্মান করে কথা বলিনি, কিন্তু বুড়ো হওয়ার পর থেকে আপনার বেহুদা কাজ কারবার থেকে না চাইতেও ধমক দিয়ে ফেলি। তুবা তুলি বেগমের পিঠে হাত রেখে মুচকি হেসে বলল, আমি জানি তো আমার বউ সব থেকে বেস্ট। আমার বাচ্চাদের কত সুন্দর শিক্ষা দিয়ে বড় হয়েছে। আমাদের তানজিদ আর তানিয়ার শিক্ষার প্রতি আঙুল তোলার মতো একটা মানুষও পাবো কিনা সন্দেহ। তুলি বেগমও হাসলেন সামান্য। কিছুক্ষণ ঠান্ডা আর ভালোবাসাময় পরিবেশ বিরাজমান থাকলো, কিন্তু পরমুহূর্তে তুলি বেগম মুখ ভেঙচি কেটে বললেন, কিন্তু দোস্ত বুড়ো আপনার সব সময় শুধু ঝামেলা তৈরি করতে থাকেন। দুবার হাসি হাসি মুখটা মিলিয়ে গেল, থমথমে মুখে বসে থাকলো। হঠাৎ কিছু একটা মাথায় আসতে ও বলে উঠল, আচ্ছা ভালো কথা, আমি আমার নাচ জামাইয়ের ঘরে কি করছিলাম বলো তো? যেখানে তুবার থাকার কথা সেখানে আমি কি করছিলাম? তুবা তখন কোথায় ছিল? আর আজকে তুবা মুখ ঢেকে রেখেছিল কেন? আর কথাই বা বললো না কেন? তুলি বেগম হড়বড় করে তুবার থেকে সরে গেলেন। ওনার মুখে চিন্তার ছাপ। এসব প্রশ্ন স্বাভাবিকভাবে আসবেই, সেটা অস্বীকার করার কোনো কারণ নেই, কিন্তু এগুলোর উত্তর দেওয়া তো ওর মতো মর্মর বুড়ির মাথায় আসার কথা না। লজিক্যাল কোনো উত্তর খুঁজে না পেয়ে তুলি বেগম খেকিয়ে উঠে বললেন, জানেন কি জন্য ওখানে ছিলেন আপনি? জানেন কি জন্য? তুবা তৎক্ষণাৎ জবাব দিল, না জানি না। তুলি বেগম নিজের রাগী মুখটা আচমকা স্বাভাবিক করে বলল, আমিও জানি না। তুলি বেগমের সাথে তুবার আজকের এই কথোপকথনটা বেশ কার্যকরী ছিল। যদিও তুলি বেগম শেষের দিকে তুবার প্রশ্নগুলোর উত্তর দিতে পারেননি, তবুও ওনার প্রথমের কথাগুলো তুবার স্বাস্থ্য আর মনস্তাত্ত্বিক দিকের ওপর ইতিবাচক প্রভাব ফেলেছে। সহজ ভাষায় বলতে গেলে তুবা তৃপ্ত হয়েছে, ফলে ওর নর্মাল হওয়ার সময়টা ঘন হয়ে আসছে। কিছুক্ষণ পর স্বাধীন কিছু ওষুধ হাতে ওদের কাছে চলে আসলো। একেবারে তুবার সম্মুখে গিয়ে বসে বলতে লাগলো, তুবা, দাদু আপনার জন্য এই ওষুধগুলো এনেছে। আপনার স্বাস্থ্যের জন্য এসব ভালো। তুবা ভ্রুকুচকে বলল, তোমার দেওয়া ওষুধগুলো কেন খাবো বলো তো? কে বলতে পারে তুমি আমাকে বিষ খাইয়ে আমার বউয়ের থেকে আলাদা করতে চাইছো না? স্বাধীন মনে মনে ব্যঙ্গ করে বলল,
এই কথাটা তো আমার বলা উচিত। আপনি আমার বউকে বাসরাতে আমার কাছ থেকে কেড়ে নিয়েছেন দাদু। ফুলগুলো তো শুকিয়ে গেছে, এখন টাটকা ফুল কেনার জন্য টাকা আমি আপনার কাছ থেকেই নেব। কিন্তু মুখে বলল, দাদু আমি ডাক্তার, আমার দেওয়া ওষুধের উপর আপনি বিশ্বাস করতে পারেন। সবচেয়ে বড় কথা, আমি আপনাকে মারতে যাব কেন? আমার বউ আপনার জন্য এই দুনিয়াতে এসেছে। আই মিন, আপনি যদি দাদিকে বিয়ে না করতেন তাহলে তানজিৎ বাবা পৃথিবীতে ল্যান্ড করতো না, আর তানজিৎ বাবা ল্যান্ড না করলে আমার ভবিষ্যতের পোটলাদের মাম্মামও ল্যান্ড করতো না। তাই আমি আপনার প্রতি কৃতজ্ঞ। তুবা হেসে উঠে বলল, দারুণ দুষ্ট ছেলে তো তুমি। আচ্ছা দাও ওষুধ। নিজের ডাক্তার নাত জামাইয়ের হাতে ওষুধ খেয়ে যদি একটু ফিট হই তাহলে আরেকটা বিয়ে করব। তুলি বেগম তৎক্ষণাৎ তুবার পেটে চিমটি কেটে দাঁতে দাঁত চেপে বললেন, মরণ, যার দাঁত নেই একটাও সে নাকি বিয়ে করবে আর একটা। তুবা ব্যথা পেয়ে পেটে হাত বুলিয়ে চাপা আর্তনাদ করতে লাগলো। স্বাধীন আহত চোখে সেদিকে তাকিয়ে থেকে তুলি বেগমের দিকে শীতল চোখে তাকিয়ে কাট কাট গলায় বলল, দাদি, এটা আমার বউ। তুলি বেগম 32 পাটি দাঁত বের করে হাসলেন। অবশ্য ওনার এখন নিজস্ব দাঁত নেই, সব ভাড়া করা দাঁত। তুবা নিজেকে সামলে নিয়ে বলল, কে তোমার বউ নাত জামাই? স্বাধীন থতমত খেয়ে গেল, গলা খাকড়ি দিয়ে বলল, কে আবার? আমার বউই, আমার বউ। কোনো সন্দেহ আছে এতে? তুবা ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে ওষুধ খেয়ে নিল। তা দেখে স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুবা কিছুক্ষণ বসে থেকে বিছানা থেকে নেমে বাথরুমে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু হঠাৎ মাথা চক্কর দিতেই ও মাথা চেপে ধরে আর্তনাদ করতে লাগলো। স্বাধীন উত্তেজিত হয়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, তুবা, আমার তুবা, তুমি ঠিক আছো? তুবা এত যন্ত্রণার মাঝেও কপাল কুঁচকে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আমি তুবা না। স্বাধীন এতটাই চিন্তিত হলো যে তুবার কথায় কোনোরূপ ভ্রুক্ষেপ করল না। তুবার চিৎকারে সবাই ওখানে ছুটে চলে আসলো। আর্তনাদ করতে করতে তুবা একসময় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। এতে করে স্বাধীন কম্পিত হাতে দ্রুত তুবাকে পাজাকোলা করে তুলে ওকে বিছানায় শুয়ে দিল। হিতাহিত জ্ঞান হারিয়ে স্বাধীন চিৎকার করে বলতে লাগলো, ডাক্তার কোথায়? ডাক্তারকে ফোন দিচ্ছে না কেন আপনারা? তুবার জন্য কি আপনাদের একটু চিন্তা হচ্ছে না? কি আজব, ফোন দিন। সবাই আহাম্মক হয়ে ওর পাগলামো দেখতে লাগলো। সবার হয়ে সাভাস বলে উঠল, ডাক্তার নিজে যদি ডাক্তারকে ডাকতে বলে তাহলে আমরা ডাকবো কিভাবে? স্বাধীন থতমত খেয়ে বলল, ও তাই তো, আমি তো ডাক্তার। মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। স্বাধীন বড় করে একটা শ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করলো। তারপর ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে লাগলো। মাথায় সবকিছু গোছানো হয়ে আসতেই স্বাধীন উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, চিন্তার কোনো কারণ নেই। তুবা অজ্ঞান হয়, মনে হচ্ছে ও নর্মাল হতে চলছে। সবার মনে আশার আলো জেগে উঠল। আরো কিছুক্ষণ পর তুবার জ্ঞান ফিরতে লাগলো। সবাই দম আটকে ওর দিকে তাকিয়ে থাকলো। তুবা চোখ পিটপিট করে সবার দিকে তাকাতে লাগলো। সর্বশেষে উদ্বিগ্ন মুখের স্বাধীনের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, আমি আবারও দাদু হয়ে গিয়েছিলাম। বারিশ আর আয়েশা বিকেলের দিকে হাসান ভিলা থেকে প্রস্থান করলো। তুবাকে নিয়ে স্বাধীন নিজের বাড়িতে ফিরে যাবে সন্ধ্যার দিকে। ওদের 4 জনের বিয়ের অনুষ্ঠান হবে আরো 2 দিন পর। শুধুমাত্র ওদের পরিবারের রিইউনিয়ন আর কি, বাড়তি কোনো আত্মীয় স্বজন থাকবে না সেখানে। আয়েশা ফ্রেশ হয়ে শাড়ি পাল্টে একটা কালো সালোয়ার কামিজ পরে নিল। অতঃপর বর্ষার সাথে কিছুক্ষণ খোশ গল্প করতে লাগলো। বারিশ ওদের কাছে গিয়ে বলল, আয়েশা চলো পড়তে বসবে। আয়েশার মাথায় বাজ পড়ল। আতকে উঠে বলল, পড়া পড়বো মানে? হ্যাঁ বসবে, সামনে ফাইনাল পরীক্ষা। আমি চাই না আমার বইয়ের সিজিপি এতটাই খারাপ হোক যে লজ্জায় জনসম্মুখে মুখে আনা না যায়। আয়েশা নাছোড়বান্দা হয়ে বসে থাকলো। বারিশ কপাল কুঁচকে ওর হাত টানতে টানতে নিয়ে যেতে যেতে বলল, মানুষ এতটা পরাচর হতে পারে সেটা তোমাকে না দেখলে জানতেই পারতাম না। একমাত্র তোমার মুখেই শুনলাম পড়াশোনা নাকি অশ্লীল কাজ। ছ্যাঃ। আয়েশা নিজেকে ছাড়াতে ছাড়াতে বলল, তা নয় তো কি, মানুষের জীবনে অযথা নাক গলানো অন্যের বানানো সূত্রগুলো জোর করে মুখস্থ করা, গণিতে তো আরো ধরাধরি মনে মনে করা করি। আবার কে কয়টা আপেল খেলো, কলা খেলো, কমলা খেলো, এগুলো হিসাব করে তার খাওয়ায় নজর দিয়ে তার পেটের অসুস্থ বাঁধানো। ছি।
বারিশ হতভম্ব হয়ে আয়েশার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। ওকে নিজের রুমে নিয়ে গিয়ে পড়ার টেবিলে বসালো। তারপর একটা বই বের করে বলল, এই চ্যাপ্টারটা আমি এখন বোঝাবো, যদি একটু মনোযোগ সরাও। তাহলে সত্যি বলছি, তোমাকে আমার স্পেশাল শাস্তিগুলো দিতে শুরু করব। আয়েশা হঠাৎ ভদ্র হয়ে গেল, আর বারিশও সুন্দর করে পড়া বোঝাতে শুরু করলো। যত সময় গড়াতে লাগলো, আয়েশার কপালের ভাঁজ তত বাড়তে লাগলো। এক পর্যায়ে ও কর্কশ কণ্ঠে বলে উঠল, এসব কিছু হলো? এটার আগামাথা তো কিছুই বুঝতে পারছি না। কোনটা বোঝনি বলো? আয়েশা আঙুল তাক করে একটা টপিক দেখালো। বারিশ সেই টপিক আবারও বোঝাতে লাগলো। আয়েশা ওকে থামিয়ে দিয়ে বলল, আবার তো একই কথা বলছে, আমি বুঝতে পারছি না এটা এত কঠিন কেন। কোথায় কঠিন? এত সহজভাবে বললাম, তা বুঝতে পারছো না? আয়েশা ঠোঁট উল্টে বলল, এটা সহজ? এত বিচ্ছিরি টপিক আমি আজ অব্দি পড়িনি। বারিশ ভুরু কুঁচকে আয়েশার দিকে তাকিয়ে থেকে আবারও বোঝাতে লাগলো। আয়েশা এবার চিৎকার করে বলতে লাগলো, বুঝি না, এসব ছাতার মাথা বলছে। বারিশ আয়েশার মাথায় কলম দিয়ে টোকা মেরে বলল, মাথা মোটার মাথা মোটা, এই সিলি জিনিসটা বুঝতে পারছো না? আয়েশা আচমকা বারিশের মাথার চুল টেনে ধরে বলল, হ্যাঁ বুঝতে পারছি না, কারণ আপনি বোঝাতে পারেন না। আপনাকে টিচারকে বানিয়েছে। বারিশ নিজের চুল ছাড়িয়ে নিয়ে গম গম কণ্ঠস্বরে বলল, আর তোমাকে স্টুডেন্ট কে বানিয়েছে, গাধা? ক্লান্তিময় সময় শেষ করে স্বাধীন বিছানায় গা এলিয়ে দিয়ে একটু বিশ্রাম নিচ্ছে। তুবা নিজের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলছে। ওর একদমই ভালো লাগছে না, কারণ ওর জন্য সবাই কতটা সাফার করলো, তাও আবার জীবনের এত গুরুত্বপূর্ণ একটা দিনে। স্বাধীনের মা মুচকি হেসে তুবাকে আশ্বস্ত করার চেষ্টা করলেন। আরও কিছুক্ষণ সময় ওনাদের সাথে কথা বলে তুবা স্বাধীনের মানে নিজেদের রুমে চলে গেল। ভেতরে প্রবেশ করতেই তুবার মুখটা মলিন হয়ে গেল। বেচারা কতটা কষ্ট সহ্য করলো ওর জন্য। মাঝে মাঝে তুবার ইচ্ছা করে নিজের রোগটাকে গলা টিপে মেরে দিতে, কিন্তু তা তো আর সম্ভব নয়। তুবা ধীর পায়ে বিছানার দিকে এগিয়ে গিয়ে স্বাধীনের পাশে বসলো। স্বাধীন মাথায় হাত থেকে ঘুমোচ্ছে। তুবা এক দৃষ্টিতে ওর ক্লান্ত মুখখানার দিকে তাকিয়ে থাকলো। অতঃপর আলতো করে ওর গালে হাত রেখে বলল, আফমান ডাক্তার সাহেব, আমার জন্য আপনি নিজের বিয়েটা ভালো মতো উপভোগ করতে পারলেন না। স্বাধীন আচমকা চোখ খুলে বলল, নিজের বিয়ে মানে? বিয়েকে আমি নিজেই নিজেকে করেছিলাম? বলো যে আমাদের বিয়ে, বেয়াক্কল। তুবা সামান্য হেসে উঠে বলল, আপনিও না জাগে জেগেছিলেন? স্বাধীন শোয়া থেকে উঠে বসে বলল, ঘুমিয়ে গিয়েছিলাম, কিন্তু তোমার স্পর্শ পেয়ে জাগ্রত হয়েছে। তুবা কাষ্ঠ হাসল। ওর চোখে মুখে এখনো অনুতপ্ততা ছেয়ে আছে। সেটা লক্ষ্য করে স্বাধীন বলে উঠল, কষ্ট পাচ্ছ কেন? তুমি তো আর ইচ্ছে করে করনি, ভুলে যাও। তবে তুবা চকিতে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, তবে কি? স্বাধীন বাঁকা হেসে বলল, তবে এখন ইচ্ছে করে অনেক কিছুই করতে পারো। স্বাধীনের কথার মানে বুঝতে পেরে তুবা লজ্জায় লাল নীল হয়ে গেল। তা দেখে স্বাধীন ব্যঙ্গ করে বলল, আমি নফল নামাজের কথা বলছিলাম। সব সময় শুধু নেগেটিভ চিন্তা ভাবনা, তাই না? তুবা থতমত খেয়ে গেল। যদিও জানে স্বাধীন আজ অন্য হিসেবেই বলেছিল। তুবা মাথা নিচু করে রাখলো। স্বাধীন বিছানা থেকে নেমে বলল, দাদুর সাথে তো আর বিয়ের জন্য নফল নামাজ পড়তে পারিনি, তাই ভাবছি আজ বউয়ের সাথে নামাজ পড়ি, কি বলো? তুবা হেসে উঠে বলল, জি। দুজনে অজু করে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। নামাজ শেষে তুবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুলে বেনি করতে লাগলো। স্বাধীন অপলকভাবে ওর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেল। হঠাৎ নিজের উদরে একটা শক্ত হাতের অস্তিত্ব টের পেতেই তুবা সামান্য কেঁপে উঠল। স্বাধীনের কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে বলল, বাসরের ফুল শুকিয়ে গেছে তো কি হয়েছে? আমার ভালোবাসা কিন্তু এখনো টাটকা আছে, আর ভবিষ্যতে এমনই থাকবে ইনশাআল্লাহ। তুবা নিজেকে সামলে নিয়ে বলল, আপনি না বলেছিলেন আমি শুধু নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে এখন আপনি এটা কি করছেন? স্বাধীন তুবাকে নিজের দিকে ঘুরিয়ে ওর গালে ঠোঁট ছুঁয়ে বলল, বউকে ভালোবাসছি। কথাটা বলে স্বাধীন তুবার দ্বিতীয় গালেও চুমু খেল, কপালেও আর ঘাড়েও।
সর্বশেষে স্বাধীন তুবার পাতলা ওষ্ঠের সাথে নিজের ওষ্ঠ এক করে দিল। তুবা চোখ বন্ধ করে স্বাধীনের শার্ট খামচে ধরল। অবশেষে স্বাধীনের শুকিয়ে যাওয়া ফুলের মধ্যে ভালোবাসার ফুল ফুটল। অনেক দিন কেটে গেছে। সকলের ইয়ার চেঞ্জ পরীক্ষা সন্নিকটে চলে এসেছে। বাড়ি সেই কয়েকদিনে আয়েশাকে পড়াতে গিয়ে নিজেই আত পাগল হয়ে গেছে, তবুও আয়েশার মাথায় একটা টপিকও ঢোকাতে পারেনি। এতটা মোটা মাথা আয়েশার, কিন্তু বারিশ হাল ছেড়ে দেয়নি, বরং ওর মধ্যে জেদ চেপে গেছে। আয়েশাকেও ভালো স্টুডেন্ট বানিয়েই ছাড়বে। তারই প্রেক্ষিতে আয়েশাকে আবারও পড়াতে বসিয়েছে বারিশ। আয়েশার শুকনো মুখে একবার বারিশের দিকে তাকাচ্ছে তো একবার বইয়ের দিকে তাকাচ্ছে। তা দেখে বারিশ কাট গলায় বলল, আজকে আমার চুল টানলেও, আমাকে থুতু দিলেও, ঘর থেকে দৌড়ে পালিয়ে যেতে ধরলেও টপিক মুখস্থ না করে দেওয়া বন্ধ ছাড়বো না। আয়েশা তৎক্ষণাৎ দরজার দিকে তাকালো, কিভাবে পালানো যায় সেটা পরিকল্পনা করার জন্য। বারিশ আর চোখে সেটা লক্ষ্য করে বইয়ের পাতা উল্টাতে উল্টাতে বলল, ওদিকে তাকিয়ে কোনো লাভ নেই, কারণ দরজায় বড় একটা তালা ঝুলিয়ে রেখেছি, আর ওই তালার চাবি আমার ট্রাউজারের পকেটে রয়েছে। আয়েশার মুখটা করুণ হয়ে গেল। মায়া ভরা চোখে বারিশের দিকে তাকিয়ে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করলো, কিন্তু বারিশ মোটেও ওর চাহনিকে পাত্তা দিল না। অগত্যা আয়েশা অনিচ্ছা সত্ত্বেও বইয়ের পাতায় মনোযোগ দিল। মনোযোগ দেওয়ার 2 সেকেন্ডের মাথায় আয়েশার চোখ ঘুমে ঢুলু ঢুলু করতে লাগলো। বারবার চোখ খুলে বইয়ের দিকে দৃষ্টিপাত করলেও পর মুহূর্তে আবার সব ঝাপসা দেখছেও। নিজের পড়াশোনার ভবিষ্যতের মতোই ঝাপসা একদম। সেটা খেয়াল করে বারিশ ওর মাথায় টোকা দিল। আয়েশা আবারও চোখ বড় বড় করে বইয়ের পাতায় মনোযোগ দিল। বারিশ ননস্টপ টপিকটা বুঝিয়ে যাচ্ছে। হঠাৎ পাশে তাকাতেই দেখলো আয়েশা টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। বারিশ কিছু বলতে চেয়েও বলল না। বই বন্ধ করে আয়েশার দিকে মুখ করে নিজেও টেবিলে মাথা রাখলো। ঠোঁটের কোণে মুচকি হাসি বজায় রেখে ও নিজের বউকে মন ভরে দেখতে লাগলো। অতঃপর ওর মুখে এসে পড়া চুলগুলো সরিয়ে দিয়ে বারিশ মিষ্টি করে হেসে বলল, আমার স্নো হয়, তবে পড়াচোর আর মাথা মোটা। বারিশের বাইকের পিছনে চড়ে আয়েশা ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ওদের দুজনের মাঝখানে আয়েশার ব্যাকপ্যাকটা বিশাল জায়গা জুড়ে রাজত্ব করছে। প্রতিদিনকার মতো ভার্সিটি থেকে কিছুটা আগে বারিশ আয়েশাকে নামিয়ে দিল। প্রথম যেদিন নামিয়ে দিয়েছিল তখন আয়েশা ভুরুকুসকে জিজ্ঞাসা করেছিল, আমাকে এত আগে নামিয়ে দিলেন কেন? ভার্সিটি তো আরো একটু সামনে। তখন বারিশ বলেছিল, দেখো আয়েশা, তুমি এখনো আমার ছাত্রী। এখন ভার্সিটিতে যদি জানাজানি হয়ে যায় তুমি আমার বউ, তাহলে আমার ভীষণ লজ্জা লাগবে। স্যার হয়ে ছাত্রীকে বিয়ে করা এটা একদম ঠিক না। তাই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট না হওয়া পর্যন্ত আমাদের সম্পর্ক কাউকে বলতে চাচ্ছি না। তবে তুমি ভার্সিটিতে থেকে পাশ করার পর আমি নিজ দায়িত্বে সবাইকে বলবো তুমি আমার ওয়াইফ। সেদিন আয়েশা হতভম্ব হয়ে গিয়েছিল। ওই দিনও যেটা বলেছিল সেটা আজকেও বিড়বিড় করে বলতে লাগলো। ছাত্রীকে বিয়ে করার সময় লজ্জা লাগেনি, এখন বলতে লজ্জা লাগছে? যত সব ঢং ঢং দেখলে আর বাঁচি না। অবশ্য আর একটা কারণ আছে, সবাই যদি জেনে যায় আপনি বিবাহিত, তাহলে তো কোনো মেয়ে আর আপনাকে পাত্তা দিবে না, তাই না? আমার মনে হয় এটাই আসল কারণ। ভার্সিটিতে এসেই আয়েশার সাবাসের সাথে দেখা হয়ে গেল। বোনকে দেখতেই সাবাস বলে উঠল, তোর ভাষাকে দেখছি না, অন্য মেয়ের পেছন পেছন গেছে নাকি? আয়েশা চোখ পাকিয়ে বলতে লাগলো, হ্যাঁ হয়েছে তো, তোর বইয়ের পিছনে। সাবাস স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সম্ভব না, কারণ আমার বউ এখন কলেজে। আয়েশা চোখ কপালে তুলে বলল, কিরে সাবাস, তোর কাউকে পছন্দ নাকি? কে সেই মেয়ে যে কালা চাঁদের পছন্দ? সাবাস একটু বিচলিত না হয়ে বলল, আমি আর পছন্দ প্রশ্নই ওঠে না। আর গাধা, কমন সেন্স থেকেই বলা যায় যে আমার বউ এখন কলেজে আছে। আমি তো আর প্রাইমারি স্কুলের বাচ্চা কিংবা চাকরি করা কোনো বড় আফাকে বিয়ে করবো না, রাইট? তোর মাথায় দেখছে গোবর ছাড়া কিছুই নেই। আয়েশা বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করে সাবাসকে পাশ কাটিয়ে চলে গেল। ওর তর্ক করার মুড এখন নেই বললেই চলে। বারিশের পড়াশোনার চাপে ওর মাথা আউলিয়ে গেছে। এখন সাবাসের সাথে তর্কে জড়ালে মাথা ফেটে 16 ফালা হয়ে যাবে। দুবার আজ কোনো ক্লাস নেই, তাই আয়েশা একা একাই ক্যান্টিনে চলে গেল। হঠাৎ কয়েকটা মেয়ে ওর দিকে এগিয়ে আসলো। আয়েশা এক পলক ওদের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। মেয়েগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, ইদানিং দেখছি বারিশ স্যারের সাথে স্যাবলামি করার চেষ্টা করছিস। মানে
বোরকা পরে এসব করতে লজ্জা করে না? খুব তো জ্ঞান দিতিস আমাদেরকে, অথচ নিজের চরিত্রের তো ঠিক নেই। আয়েশা এমন ভান করলো যেন ওর সামনে আদৌ কেউ নেই। এক মনেও একটা রুটি খেতে লাগলো। ওর নির্বিকার ভঙ্গি দেখে মেয়েগুলো আরো বেশি খেপে গেল। এবার টিটকারি মেরে বলে উঠলো, অবশ্য স্যাবলামি করে কোনো লাভ নেই, কারণ বারিশ স্যারের মতো একজন হাইলি ট্যালেন্টেড মানুষ তোর মতো গণ্ডমূর্খকে পাত্তা দিবে না। মানে কেউ কতটা মাথামোটা হলে সবসময় ক্লাসের লাস্ট জাঙ্কে থাকতে পারে। এই তোর বাবা মায়ের এত টাকা খরচ করে যে পড়ছিস, তাই একটু ভালো রেজাল্ট তো করতে পারিস, তাই না? সবসময় শুধু ঝগড়াঝাটিতেই ব্যস্ত থাকিস। আমার তো মনে হয় তোর বাবা মা তোর মতো সন্তান পেয়ে খুব লজ্জিত। আর হ্যাঁ, তোর ভবিষ্যৎ স্বামীর জন্য আমার ভীষণ আফসোস হচ্ছে। কি মূর্খ একটা বউ পাবে। কথাগুলো বলা শেষ হতেই সবাই হাসতে শুরু করলো। আয়েশা রুটি খাওয়া অনেক আগেই থামিয়ে দিয়েছে। মেয়েগুলোর হাসির দিকে এক পলক তাকিয়ে ও ক্যান্টিন থেকে বেরিয়ে গেল কোনো কথা না বলে। তা দেখে মেয়েগুলো আরো জোরে জোরে হাসতে লাগলো। দ্রুত একটা ফাঁকা জায়গায় চলে আসলো আয়েশা। ওর চোখ মুহূর্তেই পানিতে টইটুম্বুর হয়ে গেল। বারিশকে নিয়ে বলা কথায় ওর একটুও খারাপ লাগেনি, কারণ যেভাবেই হোক না কেন বারিশ ওর স্বামী, তাই সে বিষয়ে বললে ওর কিছু যায় আসে না। কিন্তু পড়াশোনা নিয়ে বলা কথাগুলো শুনে আয়েশার ভীষণ কষ্ট লাগছে, কারণ কথাগুলো একটুও মিথ্যা না। সাজিদ আর সিনু ওর কোনো অভাব রাখেনি, তবুও ও তাদের কিছুই দিতে পারেনি, একটা ভালো রেজাল্ট পর্যন্ত না। অন্যদিকে বারিশ অনেক ট্যালেন্টেড একজন মানুষ, আর তার বউ হয়ে কিনা আয়েশা পড়াশোনায় ডাব্বা। আয়েশার গাল বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো টপ টপ করে। ওর ভীষণ ঘৃণা হচ্ছে নিজের প্রতি, কাউকেই সন্তুষ্ট করতে পারেনিও। এভাবে কতক্ষণ সময় কেটে গেল আয়েশা জানে না। তবে নিজেকে কিছুটা সামলে নিয়ে ও ক্লাসের উদ্দেশ্যে যেতে ধরলেই হঠাৎ করে ওর সামনে একজন ব্যাঙের মতো ঝাঁপিয়ে আসলো। আয়েশা প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করে পাশের একটা গাছের পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। ওটা কোনো ব্যাঙ ছিল না, বরং একটা লাস্ট ইয়ারের ছেলে ছিল। ছেলেটা আয়েশাকে ভয় পেতে দেখে বলল, এই সরি, একটু বাইরে আসো, কিছু কথা ছিল। আয়েশা জোরে জোরে শ্বাস নিয়ে নিজের ভয় কাটালো। তারপর গাছের পিছন থেকে বেরিয়ে কপাল কুঁচকে বলল, এভাবে হুট করে ব্যাঙের মতো লাফ দেওয়ার মানে বুঝলাম না। শরীরে কি চুলকানি উঠেছে? উঠে থাকলে দেয়ালে গিয়ে দুটো ঘষা মারো, চুলকানি থেমে যাবে। কিংবা একটা কমলা ভাঙা করেও চুলকানিতে নিতে পারে। ব্যাঙের মতো ঝাঁপিয়ে আসা সিনিয়র ভাইয়ার কোনো কথা না শুনে আয়েশা ক্লাসরুমে চলে গেল। ওর মন ভালো নেই, তাই কোনো কথা শুনতে রাজি নাও। ক্লাসে গিয়ে চুপচাপ বসে থাকলো। সাভাস ওর দিকে তাকালেই ও মুখ বিকৃত করে জিহ্বা দেখালো। তা দেখে সাভাস হেসে ফেলল। কিছুক্ষণের মধ্যে বারিশ চলে এলো। ক্লাস চলতে শুরু করলো, কিন্তু আয়েশার মন সেদিকে নেই। ও অন্যমনস্ক হয়ে থমথমে মুখে বসে আছে। বারিশ ক্লাস নেওয়ার পাশাপাশি বারবার আয়েশার দিকে তাকাচ্ছে। আয়েশাকে আজ অন্যরকম লাগছে, যেটার কারণ বারিশ বুঝতে পারছে না। বারিশের চোখ অনুসরণ করে সাভাস ও বোনের দিকে তাকালো। ওরও ভুরু কুঁচকে গেল আয়েশার মুখ দেখে। কেউ আর কিছু বলল না, শুধু দেখেই গেল। বারিশ ক্লাস শেষে বেরিয়ে গেলেই আয়েশা ভার্সিটি থেকে বেরিয়ে গেল, কারণ আজকে ওর আর কোনো ক্লাস নেই। বারিশের একটা জরুরি কাজ ছিল অফিসে। সেই জরুরি কাজটা দ্রুত শেষ করে ও পুনরায় ক্লাসে চলে আসলো, কিন্তু আয়েশাকে কোথাও খুঁজে পেল না। ভার্সিটির সব জায়গায় খোঁজার পরও যখন পেল না, তখনও সাভাসের কাছে চলে গেল। সাভাস গাছতলায় বসেই কিছু টপিকস পড়ছিল। বারিশকে ওর দিকে এগিয়ে আসতে দেখে ও দাঁত কেলিয়ে বলল, আরে দোলাপ রোজে। বারিশ সে কথায় না গিয়ে বলল, আয়েশা কোথায়? সাভাস এক সেকেন্ড চুপ থেকে নিজের পকেট দেখিয়ে বলল, এখানে লুকিয়ে রেখেছে, বের করে নিন। বারিশ গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে থাকলো। তা দেখে সাভাস হেসে উঠে বলল, বউকে এক মুহূর্ত না দেখলে বিপি হাই হয়ে যায় দেখছে। আমি কিন্তু মস্করা মুডে নেই সাভাস, জলদি বলো তোমার বোন কোথায়? সাভাস মুখে মিথ্যা চিন্তার ভাঁজ ফেলে বলল, ওহো, আপনাকে তো একটা বলতে মনেই নেই। একটু আগে দেখলাম আয়েশা একটা ছেলের সাথে ডেটে গেল। ওনাকে ছেলেটাকে আগে থেকে পছন্দ। বারিশ দাঁতের দাঁত চেপে গর্জন করে বলল, সাবাস, আমাকে রাগাবে না বলে দিলাম।
সাভাস আবারও হেসে উঠল। হাসতে হাসতে বলল, ওকে বলছে আপনাকে রেগে গেলে অ্যাটম বোমের মতো কিউট দেখা যায়, ভালোই লাগে দেখতে। যাকে আশা বাসায় চলে গেছে, আই মিন আপনার বাসায়। বারিশ কথাটা শুনেই জায়গা প্রস্থান করলো। তা দেখে সাভাস বইয়ের দিকে মনোযোগ দিয়ে টিটকারি মেরে বলতে লাগলো, বাপরে, এই ভাচার দেখছি আমার দাঁড় ছেড়ে বোনের জন্য মুহূর্তে মুহূর্তে দম আটকে যায়। বারিশের আরো ক্লাস বাকি ছিল জন্যেও ও চেয়েও বাসায় যেতে পারেনি। অবশ্য বারবার ফোন দিয়েছিল, কিন্তু আয়েশা ফোন ধরেনি। এতে করে বারিশের প্রচন্ড মেজাজ খারাপ হয়ে গেল। ভার্সিটির কাজ শেষ করে ও দ্রুত বাসায় চলে গেল। গিয়েই প্রথমে নিজের রুমে চলে গেল। আয়েশা বিছানায় আতশোয়া হয়ে বসে আছে। বারিশ খানিকটা গলা উঁচিয়েই বলল, এই মেয়ে, এতবার ফোন দিলাম, ফোন ধরলো না কেন? কান থাকতেও কি বদির হয়ে গেছো? আয়েশা উদাস নয়নে বারিশের দিকে তাকিয়ে বলল, আপনি ফোন দিয়েছেন? দেখিনি আর শুনিনি। আয়েশার কণ্ঠ আর মুখভঙ্গির অবস্থা দেখে বারিশের রাগ পড়ে গেল। লম্বা করে একটা শ্বাস নিয়ে ও কণ্ঠটা শীতল করে বলল, কি হয়েছে আয়েশা? কোনো সমস্যা হচ্ছে তোমার? আয়েশা শুকনো হেসে বলল, জি না, কোনো অসুবিধা হচ্ছে না। বারিশ এক দৃষ্টিতে ওর মলিন মুখখানার দিকে তাকিয়ে থাকলো। আয়েশার দৃষ্টি স্থির হয়ে আছে এমনই এক জায়গায়। বারিশ আরো কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে ফ্রেশ হতে চলে গেল। টি শার্ট আর ট্রাউজার পরে ও বাথরুম থেকে বেরিয়ে আবার আয়েশার দিকে তাকালো। ও এখনো অপরিবর্তিত অবস্থায় বসে আছে। বারিশ ধীর পায়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, বাসায় যেতে ইচ্ছা করছে, রেখে আসবো কয়েকদিনের জন্য। আয়েশা চকিতে বারিশের দিকে তাকিয়ে মাথা ডানে বায়ে ঘুরিয়ে না বোঝালো। বারিশও আর কিছু না বলে ভার্সিটির কিছু কাজ করতে লাগলো। টিচারদের কাজের তো আর শেষ নেই। আয়েশা এক পলক ওর দিকে তাকিয়ে মনে মনে বলল, আপনি কেন আমাকে বিয়ে করতে রাজি হলেন বলুন তো? নাবিন মামু আপনার পছন্দের টিচার ছিল জন্যই তার দেওয়া প্রস্তাব নাকচ করতে পারেননি, তাই তো? এতটাও বাধ্য হতে নেই ব্যারিস্টার। আমাকে বিয়ে করা আপনার উচিত হয়নি। যেহেতু করেই ফেলেছেন, তাহলে আমি নিজেকে একটু যোগ্য করার অন্তত চেষ্টা করতে পারি। আয়েশা বিছানা থেকে নেমে পড়ার টেবিলে চলে গেল। গভীর মনোযোগ দিয়ে বইয়ের পাতা উল্টাতে লাগলো। তা দেখে বারিশের চোয়াল ঝুলে গেল। ও হতভম্ব কণ্ঠে বলে উঠল, আরে করছো কি? তোমার শরীর ঠিক আছে তো? এসব অসম্ভব কাজ কেন করছো? আয়েশা অগ্নি দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, চুপ থাকুন। কথাটা বলে ও মনোযোগ দিয়ে পড়তে লাগলো। বারিশের অবাক কম, চিন্তা হচ্ছে বেশি। নিশ্চয়ই আয়েশার কিছু হয়েছে, নয়তো এত মনোযোগের সহিত পড়াশোনা করা অসম্ভব ব্যাপার বটে। কেউ তো নিশ্চয়ই কিছু করেছে। বারিশ এসব ভাবতে ভাবতে নিজের বইয়ের দিকে তাকিয়ে থাকলো। ওর কেন যেন মনে হচ্ছে আয়েশা কান্না করেছে। চোখ দুটো কেমন লাল হয়ে আছে ওর। শেহনাজ ছলছল চোখে কলেজ থেকে ফিরে আসলো। ওর হাত থেকে রক্ত ঝরছে। তুষারও সেই সময় ভার্সিটি থেকে ফিরে আসলো। শেহনাজের দিকে তাকাতেই ও উদ্বিগ্ন হয়ে বলতে লাগলো, কি হয়েছে ভাবলি? শেহনাজ ক্রন্দনরত চোখে বলল, রাস্তায় পড়ে গিয়েছিলাম। তুষার শান্ত চোখে শেহনাজের দিকে কয়েক পলক তাকিয়ে থেকে বলল, তুই কি বেশি করে খেতে পারিস না? হুটহাট পড়ে যাওয়ার মানে কি ভাবলি? শেহনাজ চোখের পানি মুছে বলল, এটা ইচ্ছে করে পড়ে যাওয়া না তুষার ভাই, একটা ছেলে আমাকে ধাক্কা দিয়েছে। বেশ কিছুদিন থেকেই আমাকে অযথা বিরক্ত করছিল। তুষার ক্ষণকাল চুপ থেকে বলল, নীরকেও ধাক্কা দিয়েছে বা বিরক্ত করেছে? শেহনাজ হঠাৎ স্থির হয়ে গেল। চোখের পানি ভেতরে শুষে নিল। অতঃপর কাট গলায় বলল, না। আচ্ছা, আর হ্যাঁ, এইসব ছেলের থেকে দূরত্ব বজায় রেখে চলবি। অযথা এমন ছেলের সাথে লাগতে যাস কেন? শেহনাজ তৎক্ষণাৎ বলে উঠল, আমি কিছু করিনি, ওই ছেলে ইচ্ছা করে আমাকে বিরক্ত করতেছিল। আজ তো ধাক্কাই দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। কথাটা বলে তুষার, সিনু আর তানিয়াকে ডাকলো। ওরা এসে শেহনাজের অবস্থা দেখে আঁতকে উঠে বলল, শেহনাজের কি হয়েছে? ওর ক্ষত দ্রুত পরিষ্কার করে ভালো করে মলম লাগিয়ে দাও, নয়তো ইনফেকশন হতে পারে। বলে তুষার নিজের রুমের দিকে চলে গেল। শেহনাজ পানিতে টইটুম্বুর চোখ দুটো নিয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলো। সিনু আর তানিয়া এসে ওর রক্তাক্ত হাত পরিষ্কার করতে লাগলো। সিনু তো কেঁদেই দিয়েছে মেয়ের অবস্থা দেখে।
শেহনাজও কাঁদতেছে, তবে ব্যথার জন্য কম, তুষারের নির্লিপ্ততার জন্য বেশি। তানিয়া দিশেহারা হয়ে পড়ল ওদের দু মামের অবস্থা দেখে। এমন সময় বাদাম খেতে খেতে সাভাস সদর দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করে সামনের অবস্থা দেখে থেমে গেল। ওর হাত থেকে সব বাদাম নিচে পড়ে গেল। দ্রুত পায়ে বোনের দিকে এগিয়ে গিয়ে চিন্তিত স্বরে বলল, কি হয়েছে বনু? কিভাবে হয়েছে? পড়ে গিয়েছিলে?